পর এই যুবক প্রথমে খুনটি করে রাজধানীর গুলশানে। আনুমানিক রাত 12:55 ব্যবসায়ী রাফাত চৌধুরীকে মাথায় গুলি করে হত্যা করে। তার ঠিক 55 মিনিট পর রাত 1:50 স্বনামধন্য শিল্পপতি সায়েম চৌধুরীর ছেলে সীমান্ত চৌধুরীকে ধানমন্ডি মিরপুর রোডের একটি মদের বারের ওয়াশরুমে গলা কেটে নির্মমভাবে হত্যা করে। তার ঠিক 55 মিনিট পর নিষ্ঠুর এই যুবক যে খুনটি করে তিনি আমাদের সকলের প্রিয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তৌহিদুল ইসলাম। প্রতিদিনের মতো শিক্ষক তৌহিদুল ইসলাম নিজ বাসায় বেডরুমে নিশ্চিন্তে বই পড়ছিলেন। মাথায় গুলি লাগলে মুহূর্তেই বিছানায় লুটিয়ে পড়ে। খুনি হুডি, মাস্ক এবং সানগ্লাস পরা থাকায় সিসিটিভি ফুটেজ দেখে এখনও তাকে শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। উল্লেখ্য, এর আগে 2005, 2012 ও 2017 সালের 31শে ডিসেম্বর মাঝরাতে একই ধরনের হত্যাকাণ্ড ঘটেছিল। 3 বছর পর একই ধরনের হত্যাকাণ্ড দেখে নগরবাসী উদ্বিগ্ন। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে খুব অল্প সময়ের মধ্যে খুনিকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। মানুষ খুনের মতো এত জঘন্য একটা কাজ আমাকে ভীষণ তৃপ্তি দেয়, শান্ত রাখে আমাকে, উচ্ছ্বসিত হই আমি। তবে সব মানুষের মৃত্যুতে আমি উল্লাস করতে পারি না। দুর্ঘটনা বা মানুষের স্বাভাবিক মৃত্যু আমাকে যথেষ্ট কষ্ট দেয়। সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার চেয়ে বড় পাওয়া মানুষের জন্যে আর কিচ্ছু নেই। তবে সব মানুষের জন্য না। কিছু কিছু মানুষ তার নিজের অথবা তার পূর্বপুরুষের নিকৃষ্ট কর্মফলে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলে। হ্যাঁ বাবা বলো। Well done, my boy. I'm so proud of you. থ্যাংক ইউ। বাসায় চলে আয়, একসাথে লাঞ্চ করব। ওকে। আরে এদিকে আসো। দেখেন আপনার কি সুন্দর ছবি তুলেছি। এই যে এই ছবিটা দেখেন, আপনি কিন্তু দেখতে খুব সুন্দর। আপনি কিন্তু সিনেমা হিরো হতে পারেন। হ্যাঁ, আপনি কিন্তু মডেলিং এ ট্রাই করতে পারেন, তাই না? খুব দেখি সুন্দর। ক্যামেরাটা দেখি। হ্যাঁ, এর পরের ছবিটা দেখেন। খুব সুন্দর। আরে কি করলেন আপনি? এটা আমার ক্যামেরা। আপনি জানেন এই ক্যামেরার দাম কত? হ্যাঁ, আপনি চেনেন আমাকে? এটা আমার ক্যামেরার দাম কত জানেন আপনি? হ্যাঁ, জান। আমার ক্যামেরা এক্ষুনি গিয়ে নিয়ে আসেন। না, এই ক্যামেরা তো এখন ভিজে গেছে, এটা চলবে না। আপনি আমাকে নতুন ক্যামেরা কিনে দিবেন। আমি জানি না আপনি আমার ক্যামেরা ফেরত দিবেন। কি করলেন আপনি আমার ক্যামেরা? আরে কোথায় যাচ্ছেন আপনি? শুনেন, এই যে আমার ক্যামেরা। এই যে এদিকে আসেন, যাবেন। নেক্সট মিশনটা তো সহজ হবে বলে মনে হচ্ছে না। ছেলেটা দুঃসাহসী। এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষ দুঃসাহসটাকে সহসায় কবর দিয়ে দেয়। শোন, সারা পৃথিবীর মানুষকে আমি দুটো ভাগে ভাগ করেছি। 1 সাহসী মানুষ, 2 ভীতু মানুষ। আমি সাহসী মানুষকে পছন্দ করি আর দুঃসাহসী মানুষকে আরো বেশি পছন্দ করি। নে, এটা রাখ, তোর অ্যাকাউন্টে ঢুকিয়ে দে। এই যে আপনি কি কি মনে করেন কি নিজেকে আপনি? হ্যাঁ, যখন যা খুশি তাই করে ফেলবেন? আপনাকে কেউ আটকাবে না? কি করেছিলাম কি আমি? হ্যাঁ, আমার দোষ কি ছিল? অপরাধ কি আমার? আপনাকে একটা ভালো ভালো ছবি তুলেছিলাম, আপনি তো খুশি হবার কথা ছিল। আপনি আমার এত বড় ক্ষতি করে ফেলেছেন। আমি আপনাকে এমনি ছেড়ে দিব? জীবনেও না। আপনার আমাকে নতুন একটা ক্যামেরা কিনে দিতেই হবে। এই মেয়ে থামো। তোমার সাহস কি করে হলো আমাকে ফলো করার?
আর তুমি তুমি এই বাড়িতে ঢুকলে কি করে? আর দারোয়ানগুলো কি করে? এই সুজন, সোহেল, ও আমার পারমিশন ছাড়া আমার ছবি তুলছে। আর আপনি কি করেছেন? খুব ভালো মানুষের কাজ করেছেন আপনি। আপনার ছবি তুলেছে আর আপনি আমার ক্যামেরাটা পানিতে ফেলে দিয়েছেন মেমোরি কার্ড সহ। আমি আপনার সাথে কেন কথা বলছি? আপনি তো বিবেকহীন একটা মানুষ। আপনাকে বলছি, আপনি শুনুন। আমি একজন ফটোগ্রাফার, ছবি তোলা আমার হবি। উনি সুন্দর করে পোজ দিয়ে দাঁড়িয়েছিল, লাগছিল একদম হিরোদের মতো, তাই আমি ভাবলাম ওনার কয়েকটা ছবি তুলি। সুন্দর করে কয়েকটা ছবি তুলে ফেললাম, তারপর ওনাকে দেখালাম। ওনার জানি না কি জন্য আমার ক্যামেরা ঠাস করে পানিতে ফেলে দিয়েছে। একটা মানুষের কাজ হতে পারে? আপনিই বলুন। কি নাম তোমার? মনি। থাকো কোথায়? স্কাটন। দাম কত ক্যামেরার? ৮৬,০০০ টাকা। এই যে এটা রাখো, একটা ক্যামেরা কিনে নেবে, সঙ্গে মেমোরি কার্ড। আর ভবিষ্যতে কারো পারমিশন ছাড়া কখনো ছবি তুলবে না। এখন তুমি যাও। আমি এই টাকাটা নিতে পারবো না। আমার পরিবার থেকে শিখিয়েছে কখনো জরিমানা না নিতে। জরিমানা নেওয়া ভালো না। আমি একটা জব খুঁজছি, জবটা পেয়ে গেলেই আমি হয়তো কিছুদিনের মধ্যে ক্যামেরা কিনে ফেলতে পারবো, কিন্তু টাকাটা আমি নিতে পারবো না। আর এই লোকটা একটা খারাপ লোক। এখন পর্যন্ত একবার সরি পর্যন্ত বলেনি আমাকে। জানেন কত কষ্ট করে ক্যামেরাটা কিনেছিলাম আমি? মাথার ঘাম পায়ে ফেলে টিউশনি করে একটু একটু টাকা জমিয়ে তারপর ক্যামেরাটা কিনেছিলাম। আর এই লোকটাকে বলে দিবেন, একজন নিরপরাধ অসহায় মানুষের ক্ষতি করলে মানুষ কখনো ভালো থাকতে পারে না। আমি যাচ্ছি। তোমার বাসা যেন কোথায় বললে? স্কাটন। ঠিক আছে, রুশো তোমাকে নামিয়ে দেবে। না, কোনো দরকার নেই, থ্যাংক ইউ। এটা আমাদের পরিবারের রীতি। মেহমান এলে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হয়। যাও, নাও। থ্যাংক ইউ। Any questions? ফারুক ভাই, রাজধানীতে একই রাতে তিনটে খুন। 24 ঘন্টা পেরিয়ে গেলেও কোনো আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার হলো না। আমরা তো এর আগেও দেখেছি 2005, 2012, 2015 একই কায়দায় একই তারিখে একই রকমের খুন। পুলিশ কি এ ব্যাপারে কি মনে করছে? আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? দেখুন, সঠিক তদন্তের স্বার্থে পুরো বিষয়টা আমরা এখন বিস্তারিত আপনাদের বলতে চাচ্ছি না। তবে এটি নিশ্চিত করে বলতে পারি, এটি কোনো সিরিয়াল কিলিং নয়। আর তাছাড়া বিগত সময় যে খুনগুলো হয়েছে সেই খুনগুলো নিয়ে তদন্ত চলছে। এই মামলাটিকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশ ডিপার্টমেন্ট আন্তরিকতার সাথে কাজ করছে। তখন আমরা সমস্ত টেলিভিশন চ্যানেলকে আমন্ত্রণ জানাবো এবং সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকৃত বিষয়টি আমরা জনসাধারণের সামনে নিয়ে আসব। ধন্যবাদ সবাইকে। পরে 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 এই যে নাও, এখানে তোমার ক্যামেরা আছে, একটা নতুন মেমোরি কার্ড দেওয়া আছে এবং মেমোরি কার্ডে তোমার সমস্ত ছবিগুলো দেওয়া আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনি অনেক মহান একজন মানুষ। আমি আপনার জন্য পায়েস বানিয়ে নিয়ে এসেছি, খেয়ে দেখেন, আপনার খুব ভালো লাগবে। কিন্তু মনি, আমি যে বাইরের খাবার খাই না। না না, এটা বাইরের খাবার না তো, আমি নিজের হাতে বানিয়ে নিয়ে এসেছি। আর এই রেসিপিটা আমার মায়ের, খুব টেস্টি। আপনি খেলে আপনার ভালো লাগবে। ও, আমি কিন্তু চামচও নিয়ে এসেছি, একদম ধুয়ে পরিষ্কার করে টিস্যু দিয়ে পেঁচিয়ে। খুব ভালো লাগবে আপনার। আরে আরে, একটা মানুষ খাচ্ছে। কি আপনি? ঠিকঠাক আছে। Unbelievable.
আপনি এত বড় একজন মানুষ, এত সাকসেসফুল একজন মানুষ, কিন্তু আপনি কি সুন্দর করে সবার সাথে মিশে যান, দেখতে খুব ভালো লাগে। কি করো তুমি? ওই যে ছবি তুলি, আর আমার একটা ফেসবুক পেজ আছে, সেখানে আপলোড দিই। একটা জব খুঁজছি, পেলেই সব টেনশন শেষ হয়ে যেত। জব হয়ে গেলেই টেনশন ফ্রি? তুমি আমার সাথে কাজ করতে পারো। আপনার এখানে? হ্যাঁ, আমার পিএস হিসেবে কাজ করবে, চাইলে কালই জয়েন করতে পারো। ও মাই গড, আপনি সত্যি বলছেন? মানে হ্যাঁ, আপনি যদি বলেন আমি কালকে সকালেই চলে আসবো, একদম আর্লি মর্নিংয়ে চলে আসবো। আচ্ছা, কোথায় চলে আসবো? আমি তো অফিসের অ্যাড্রেস জানি না, আপনি কি আমাকে অ্যাড্রেসটা দিয়ে দিবেন তাহলে? অফিস গুলশানে, কিন্তু পায়ে সমস্যা হওয়ার পর থেকে আমি তেমন বাড়ির বাইরে যাই না, বাসা থেকে অফিস করি। তুমি এখানেই আমার সাথে কাজ করবে। ও ওকে, ঠিক আছে, আমি একদম টাইমলি চলে আসবো স্যার। আর আমার জন্য মাঝে মাঝে এরকম পায়েস বানিয়ে নিয়ে আসবে। অবশ্যই স্যার। আপনি এটা বাকিটাও রেখে দেন, আমি পরে বাটি নিয়ে যাব না। আমি কালকে আর্লি মর্নিং চলে আসবো স্যার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আমি আসছি। বাই স্যার। গুড মর্নিং। এই যে আপনার মর্নিং টি। বাহ, কি করছেন? না, এত তো চিনি খাওয়া যাবে না। এখন থেকে শুধু 1 চামচ চিনি খেতে পারবেন। বয়স হয়েছে তো, একটু নিজের দিকে খেয়াল রাখতে হবে না? সবকিছু নিয়মের মধ্যে চলতে হবে, বুঝেছেন স্যার? এই যে তোমার চা। আমি সকালবেলা চা খাই না। আরে বাবা, আমি নিজের হাতে বানিয়ে নিয়ে আসছি। অভ্যাস বদলে ফেলো, এখন থেকে সকালে চা খাবো। আমি চায়ে চিনি বেশি খাই। ও মা, আমি নিজের হাতে বানিয়েছি, আর চিনি লাগবে না। আই এম সো সুইট। দাও, পত্রিকা দাও। স্যার, পত্রিকা? পড়ো। ঠিক আছে। ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশের পথে। চেঞ্জ। দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়ছে, জিডিপিতে ভারতকে পেছনে ফেললো বাংলাদেশ। চেঞ্জ। রাজধানীতে ট্রিপল মার্ডারের রহস্যের জট খুলতে শুরু করেছে ডিএমপি কমিশনার। ডিএমপি পুলিশ কমিশনার সানোয়ার হাসান সরকার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই খুনের পেছনে আন্তর্জাতিক সন্ত্রাসীদের হাত রয়েছে। দেশের সন্ত্রাসবাদ প্রতিষ্ঠা করার জন্য প্রফেশনাল কিলার দিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। প্রত্যেকটা স্থলবন্দর ও বিমানবন্দর আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে আছে। কিলার দেশের বাইরে যেতে পারেনি, সে দেশের মধ্যেই কোথাও লুকিয়ে আছে। খুনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তারপর আমি আরও পড়ছি, প্রশাসন শিক্ষা সমিতি পাল্টাপাল্টি কর্মসূচি। ও বাবা, হ্যাঁ। বাবা মেয়েটাকে বেশি প্রশ্রয় দেওয়া হয়ে যাচ্ছে না? হ্যাঁ? মেয়েটাকে বেশি প্রশ্রয় দিয়ে ফেললা না? কোথায়? ও বেকার একটা মেয়ে চাকরি চাইছিল, চাকরি দিয়ে দিলাম, তাতে ওর একটু উপকার হলো। বাবা, এই দেশে লাখ লাখ বেকার পোলাপাইন আছে, তুমি তাদের কারো উপকার করলেই পারতা। এই মেয়েটাকে কেন তাও আর পিএস হিসেবে নিয়োগ দিলা? বাবা, তুমি কি লক্ষ্য করো নাই মেয়েটার চোখে মুখে রহস্য খেলা করে? রহস্যময় চোখকে দূরে ঠেলে দিলে সরলতা এবং মায়াময় যে চোখ, তার ভিতরে যে রহস্য লুকিয়ে থাকে সেটা তো ধরা যাবে না। কাউকে জানতে হলে আগে তাকে কিছু জানাতে হয়, কাছে টানতে হয়। রুশো,
বাবা তুমি এখানে? চলো খাবার রেডি, খাবো। বাবা খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, চলো। বাবা 12টা বছর ছায়ার মতো তোমার পাশে লেগে থেকেও আমি তোমার আপন হয়ে উঠতে পারলাম না। এই পৃথিবীতে তুই আমার সবচেয়ে আপনজন, আমার আত্মার সবচেয়ে কাছে আছিস তুই। বাবা আমার দুঃখ একটাই, আমার আত্মার কাছাকাছি তোর বাস। বাবা তোমার কষ্ট আমার সহ্য হয় না। আমার দুঃখ একটাই, বছরের পর বছর ধরে ছায়ার মতো তোমার পাশে লেগে থেকেও, অনেক আয়োজন, অনেক কষ্ট করেও আজকের দিনের তোমার কষ্টের কথা আমি জানতে পারলাম না। বাবা জাস্ট একটাবার বলো, জাস্ট একটাবার বলো, কি করলে তুমি আজকের এই দিনের কষ্ট ভুলে থাকবা? বাবা আমি তোমার আজকের এই দিনের কষ্টের কারণটা জানি না। বাবা বাবা প্লিজ একটাবার বলো, তোমার জন্য আমি কি করব, কি করলে তুমি ভালো থাকবে, আমাকে একটাবার বলো। বাবা কখনোই কি আমি তোমার এই চাপা কষ্টের কারণটা জানতে পারবো না? এই দিনটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় কাল। In the year of 1999 আমি স্ত্রী সন্তান সহ লন্ডনে বসবাস করতাম। এই বাড়িটাতে আমার বাবা, মা আর আমার একমাত্র আদরের বোন বাস করত। সম্পত্তির লোভে একদিন আজাদ, রশিদ ও তাহেরের লোকজন তাদের উপরে হামলা করে। তারা কুপিয়ে আমার বাবা, মা আর বোনকে হত্যা করে। এই ঘটনা শুনবার পর আমি বিদেশ থেকে এখানে চলে আসি এবং কি এক ভয়াবহ যন্ত্রণার মধ্যে আমি দিন কাটাতে থাকি। প্রতিশোধের নেশায় আমি পাগলের মতো হয়ে যাই। তারপর in the year of 2005 আমি আজাদ, রশিদ এবং তাহিরের খোঁজ পাই এবং সেই বছরই 31 ডিসেম্বর রাতে আমি একসঙ্গে 3 জনকে হত্যা করি। সেই দিনটি ছিল আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। আমি বাড়িতে ফিরে প্রশান্তির শ্বাস নিলাম। আমার বুকে হিমালয় সম যে পাথর বসেছিল তা নেমে গেল। আনন্দে উৎফুল্ল হয়ে আমার স্ত্রীকে আমি সব কিছু শেয়ার করলাম। শুনবার পর আমার স্ত্রী বলল, যার হাতে খুনের রক্ত লেগে আছে তার সাথে সে আর সংসার করবে না। সে আমাকে ঘৃণা করতে শুরু করে দিল। সেদিনই সে সিদ্ধান্ত নিল আমার সঙ্গে আর থাকবে না। ঠিক 7 দিন পর আজকের এই দিনে
সে আমার একমাত্র সন্তানকে সাথে নিয়ে আমেরিকা চলে যায় ফর গুড। সে তো যাবেই, কারণ তার তো কোনো নিকট আত্মীয় স্বজন এইভাবে মারা যায়নি। সেই যন্ত্রণা বুঝবে কি করে? যার মারা যায় সেই তো বোঝে। তারপর থেকে সে আমার কোনো যোগাযোগ রাখেনি, আমিও তার সাথে কোনো যোগাযোগ রাখিনি। এক যন্ত্রণা ভুলতে গিয়ে তারও চেয়ে গভীর এক যন্ত্রণা আমাকে ঘিরে আছে। বাবা, মা, স্ত্রী, সন্তান হারানোর যন্ত্রণা নিয়ে আমি দীর্ঘ 19টা বছর কাটিয়ে দিচ্ছি। আর তার পরের সমস্ত ইতিহাস তো তোর জানা। এই দিনটাতে 31শে ডিসেম্বর এলেই আমার মাথা অন্যরকম হয়ে যায়। আমি আজাদ, রশিদ, তাহের এদের যে কোনো আপনজনের খোঁজ যদি পাই তোকে পাঠিয়ে দিই তাদেরকে খুন করার জন্যে। তুইও কাজটা করছিস অত্যন্ত সাকসেসফুলি। আই এম প্রাউড অফ ইউ। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি নিজেকে নিজেই সামলাতে পারবো। বাবা, তোমাকে ভালো রাখাটাও আমার কাজের মধ্যেই পড়ে। এই তুমি এর উপরে ঢুকছো কেন? বলো, এটা তো জনিসের। তুমি না খিচুড়ি বানাবে, আমি তোমাকে হেল্প করি। চলো খিচুড়ি বানাই।
মন খারাপ কেন? কি হয়েছে তোমার? না, তেমন কিছু না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলো। জুলফিকার সাহেব আর তোমার মধ্যে সম্পর্ক কি? ওনার সাথে আমার আত্মার সম্পর্ক। হো, তার মানে উনি তোমার বাবা না? ওনাকে আমার কাছে খুবই মিস্টেরিয়াস মনে হয়, কেমন জানো একটু। শোনো, অত বেশি বুঝতেও হয় না, অত বেশি জানতেও হয় না। আগুনের বেশি কাছে গেলে উত্তাপে গায়ে ফসকা উঠে যায়। না না, আমি তেমন কিছু বলছি না, মানে উনি খুবই দয়ালু, খুবই ভালো একজন মানুষ, হৃদয়বান মানুষ। আচ্ছা বাদ দাও। জাস্ট একটু মিস্টেরিয়াস। সিরিয়াস কথা সবার সাথে যায় না। আর তোমার মতো মিষ্টি মেয়ের সাথে যে নাকি চা বানালে চিনির দরকার হয় না, তার সাথে সিরিয়াস কথা বলার প্রশ্নই আসে না। এর থেকে চলো একটা কফি শপে যাই, সেখানে গিয়ে তোমাকে পাশে বসিয়ে চিনি ছাড়া এক কাপ হট কফি খাবো। হট কফির ধোয়া মেশানো আড্ডা এর থেকে বেটার ফিল হবে। চলো। যে মানুষ ফুচকা খেতে পারে না, তার সাথে হট কফির ধোয়া মেশানো আড্ডা খুব একটা রোমাঞ্চকর হবে বলে আমার মনে হয় না। আগে ফুচকা খাওয়া শেখো, তারপর হট কফি। ডিল? উনি জি স্যার। কি করছো? স্যার, ফাইল গোছাচ্ছি। কোন ফাইল দেখি? এই যে স্যার, ইনভয়েস। ঠিক আছে। এটা এখানেই রাখবো। মেয়েটাকে ফলো করো। কোথায় যায়, কি করে, কি খায়, কয় লোকমা খায়, ইভেন কয়বার ওয়াশরুমে যায়, সব কিছু। কি অবস্থা তোমার? কোনো নতুন খবর কিছু পেয়েছো? অ্যাকচুয়ালি স্যার, এতদিনে আমার হাতে তেমন কোনো প্রমাণ আসেনি যেমনটা দেখে তাকে খুনি বলা যায়। এখন পর্যন্ত ওনাকে সাসপেক্ট বলাও যাচ্ছে না, আবার বাদও দেওয়া যাচ্ছে না। ওনাকে খুনি প্রমাণ করার জন্য এখন পর্যন্ত সেরকম কোনো প্রমাণ হাতে পাইনি। তবে যা পেয়েছি সেটা আমার জন্য আবার অনেক ইম্পর্ট্যান্ট। কি পেয়েছো বলো তো? স্যার, আমি একটা প্রতিবেদন লিখছি, লেখা শেষ হলে জমা দিব। আসলে এই ট্রিপল মার্ডারটা এমনভাবে করেছে
যে পুলিশ কোনো ক্লু খুঁজে পাচ্ছে না। এখন এরকম একটা সাবজেক্ট নিয়ে তুমি যদি একটা হট প্রতিবেদন লিখতে পারো তাহলে তোমাকে চাকরি নিয়ে আর ভাবতে হবে না, ইনফ্যাক্ট পেছনে ফিরে তাকাতে হবে না। অনেক আগে 1999 সালে তখন এরকম একটা ট্রিপল মার্ডার হয়েছিল, সেম ডেটে সেম সিমটম, পুলিশ কোনো ক্লু খুঁজে পাচ্ছে না। আমি তখনও সন্দেহ করেছিলাম যুক্তিকাকে, কিন্তু ব্যক্তিগত একটা কারণে আমি তখন রিপোর্টটা পাবলিশ করতে পারিনি, ইনফ্যাক্ট আমাকে সরে আসতে হয়েছিল। কিন্তু আমি এখন তোমাকে সম্পূর্ণ সাপোর্ট দেব, তুমি একদম নির্ভয়ে কাজ করো, আমার সব রকম সহযোগিতা থাকবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। চোখ বন্ধ করো। কেন আহা বলছি করো না। চোখ বন্ধ করব? আচ্ছা ঠিক আছে, নো চিটিং। আচ্ছা ঠিক আছে, করছি। তাকাবে না কিন্তু, ওকে। একদম চালাকি করবে না। না না, আর কত দেরি? থাকো না। খুলবো? হ্যাঁ চোখ খোলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। এই যে তোমার জন্য। থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। কি হলো? চোখে পানি কেন? আমি কি এমন করেছি বাবা? জাস্ট কেক অ্যান্ড ফ্লাওয়ার্স। হয়েছে, এত ইমোশনাল হলে চলবে নাকি? আজো আসো, কেক কাটতে হবে। আচ্ছা, এত ইমোশনাল হবার কি আছে? কি এমন করে ফেলেছি আমি? মনি, অনাথ আশ্রমে বড় হওয়া একটা ছেলে আমি। এই দুনিয়া আপনজন বলতে কেউ নাই। আপনজনের দেওয়া সারপ্রাইজ কি আমি জানতাম না। অদ্ভুত এক ফিলিং হচ্ছে, যে ফিলিংটা নিতান্তই আমার জন্য খুব অপরিচিত। আবেগ, ভালোবাসা, মায়া, মমতা কখনো আমাকে স্পর্শ করতে পারেনি। তুমি আস্তে আস্তে আমাকে এসবের মধ্যে জড়িয়ে ফেলতেছো। আমার চোখে যে পানি আছে আমি জানতাম না, আজ প্রথম চোখে পানি আসলো। চোখে পানি আনা শিখাইছি না? আবেগ, মায়া, মমতা কাজ করছে না? এখন তাহলে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে আসো। রুশো, এখনো সারপ্রাইজ এন্ড ইমোশনাল হয়ে থাকলে চলবে? আমার তো কথা আছে তোমার সাথে। আমি ঠিক আছে, বলো। অনেক ইম্পর্টেন্ট কথা। আমি কিন্তু মানুষের চোখ পড়তে পারি। তাই নাকি? তো কি পেলে আমার চোখে? তোমার চোখে আমি পেয়েছি মায়া, তবে সেটা ভালোবাসা কিনা এখনো বলতে পারছি না। মায়া খুব খারাপ জিনিস, মানুষকে দুর্বল করে ফেলে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি প্রচন্ড রকমের। একটা মানুষ আরেকটা মানুষকে যখন ভালোবাসে তখন সেই প্রেমটাকে সাকসেসফুল করার জন্য একজনকে আরেকজনের মতো হয়ে যেতে হয়। আমি তো তোমার মতো হতে পারবো না, সো তোমাকেই আমার মতো হতে হবে। তুমি কি পারবে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে আসতে? স্যার, মেয়ে তো ক্রাইম রিপোর্টার। কোন পত্রিকার? তাজা খবর। পারভেজ সাহেব, জি স্যার।
পারবে? হ্যাঁ পারবো। ঠিক আছে, তাহলে তোমার আত্মার সম্পর্কে মানুষটা মানে তোমার বাবার জন্য আমার তরফ থেকে একটা সারপ্রাইজ আছে, সেটা দিয়ে আমরা ঢাকা থেকে চলে যাব। আচ্ছা কোথায় যাওয়া যায় বলো তো? তুমি তো আর আমার মতো করে চলতে পারবা না, আমাকেই তোমার পথে চলতে হবে। সো সিদ্ধান্তটা তুমি নাও, কোথায় যাওয়া যায়। ওকে, তাহলে আমরা চিটাগং চলে যেতে পারি। চিটাগং থেকে কক্সবাজারের কাছে, তারপর বান্দরবন কাছে ঘোরার অনেক জায়গা আছে। আমরা কিছুদিন পর পর এখানে ওখানে ঘুরতে চলে যেতে পারবো। হ্যাঁ ভালো হয়। হ্যাঁ আর কোথায় কোথায় যাওয়া যেতে পারে? কি রে, কোথায় ছিলি তুই? তোকে আমি বারবার ফোন করছি, তুই ফোন ধরছিস না, বিষয়টা কি? বাবা ফোন সাইলেন্ট ছিল। বেশ, রেডি হ, কাজে যেতে হবে। বাবা আমি রেডি। প্ল্যানটা বলো। হ্যাঁ, আমি রেডি আছি, প্ল্যানটা বলো। রেডি। হ্যাঁ, আচ্ছা রুশো, মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? সময়। সময়। সময় সময় কারো জন্য কখনো বসে থাকে না, এগিয়ে চলে। আর একবার সময় চলে গেলে সেটাকে কখনো ফেরানো যায় না। গত 2 ঘন্টায় পৃথিবী অনেক এগিয়ে গেছে। এলন মাস্কের অ্যাকাউন্টে মিলিয়ন মিলিয়ন ডলার জমা পড়েছে, শত শত শিশু জন্মগ্রহণ করেছে, শত শত মানুষ মৃত্যুবরণ করেছে। এই 2 ঘন্টা ধরে কোনো সাংবাদিকের কলম বসে থাকেনি, সে লিখে গেছে। আর এই 2 ঘন্টা তুই তোর মহান কাজে ব্যস্ত থেকে আমার সময় অযথা নষ্ট করেছিস। বাবা সরি, তুমি প্ল্যানটা বলো, আমি দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে চলে আসতেছি। মেয়েটাকে মেরে ফেল। কোন মেয়েটা? মণি। মনি? ওরে কেন মারবো? ও কি করছে? আমি বলছি তাই মারবি? 55 মিনিট সময় দেওয়া হলো তোকে, আর ও কি করেছে না করেছে সেই কৈফিয়ত তোর কাছে তো আমাকে দিতে হবে না? বাবা তুমি কি বলতেছো বাবা? বাবা তুমি তো সিদ্ধান্ত পরিবর্তন করো। ও যদি কোনো ভুল করে থাকে আমি শুধরে নেব। আমি সিদ্ধান্ত নিয়েছি 55 মিনিটের মধ্যে তুই কাজ শেষ করবি। তুই আমার সিদ্ধান্ত অবমাননা করতে চাস? যা এখান থেকে। বাবা এই 55 মিনিটে সারা দুনিয়া আমি তোমার পায়ের কাছে না হাজির করে দিব। এই কাজটা আমি করতে পারবো না বাবা, প্লিজ বাবা। বাবা তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করো, আমি এই কাজটা করতে পারবো না। রুশো, কি হয়েছে তোর? আমি একটা সিদ্ধান্ত নিয়ে তোকে বলছি কাজটা করতে, তুই আমাকে সিদ্ধান্ত থেকে সরে আসতে বলছিস? হ্যাঁ, তুই যা বলছিস ভেবে বলছিস? বাবা আমি মনিকে ভালোবাসি, ওর ছাড়া আমি বাঁচতে পারি না। প্লিজ প্লিজ বাবা তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করো। ইমোশনেরও ক্যালকুলেশন থাকে রুশো। বুঝতে পেরেছি, তোকে দিয়ে কিচ্ছু হবে না। তোর শরীরের মধ্যে ইমোশন ঢুকে গেছে, আর একবার ইমোশন ঢুকে গেলে তাকে দিয়ে কোনো কাজ করানো যায় না। যা যা এখান থেকে, সর আমার চোখের সামনে থেকে। প্লিজ বাবা তুমি তোমার সিদ্ধান্তটা পরিবর্তন করো।
আমি এই কাজটা করতে পারবো না বাবা। বাবা তুমি কইরো না। তুই যা এখান থেকে। যাও। হ্যালো হ্যাঁ বাবা বলো। বাবা, তুই তো রাগ করে চলে গেলি, আমাকে একা করে দিয়ে চলে গেলি। তুই তো জানিস যে সারা শহরে সমস্ত কীট পতঙ্গ ঘুরে বেড়াচ্ছে আমাকে শেষ করে দেওয়ার জন্যে। এখন তুই চলে যাওয়াতে তো আমি একদম একলা হয়ে গেলাম। তুই বাবা একটা কাজ করে দিবি? শোন, আমি এখানে কয়েকটা কীট পতঙ্গ ধরে এনেছি, শেষ কাজটা তুই করে দে বাবা। আমার এই অনুরোধটুকু রাখ। হ্যাঁ, ওকে বাবা, আমি আসছি। আয় আয় আয়। জুলফিকার কর্তৃক মার্ডারের ফিরিস্তি। প্রথম অপারেশন 2005 সালে আজাদ, রশিদ ও তাহেরকে জুলফিকার নিজ হাতে খুন করে। দ্বিতীয় অপারেশন 2012 সালে আজাদের বড় ছেলে আবির, রশিদের ভাতিজা রবিন ও তাহেরের ছোট ভাই তাজুলকে একই রাতে তিনজনকে জুলফিকার তার পোশাক কিলার রুশোকে দিয়ে কিলিং মিশন সাকসেস করে। তৃতীয় অপারেশন 2007 সালে রশিদের রিলেটিভ সুমন ও সুমনের দুই বডিগার্ডকে জুলফিকারের নির্দেশে রুশো নির্মমভাবে খুন করে। চতুর্থ অপারেশন পূর্বের ধারাবাহিকতায় রাজধানীতে আলোচিত ট্রিপল মার্ডারের পরিকল্পনাকারী জুলফিকার তার পোশাক কিলার রুশোকে সশরীরে কিলিং মিশন সাকসেস করায়। প্রযত্নে বাবা, প্রথম দেখাতেই তোমার চোখে আমি পিতৃত্বের স্নেহ খুঁজে পেয়েছিলাম। বাবার বয়সী মানুষ দেখলে তাদের চোখে বাবার স্নেহ খুঁজতে খুঁজতে আমার বড় হওয়া, বাবার আদর না পাওয়া, অতৃপ্ত এই আমাকে সে ঘোর ঘিরে রেখেছিল। সেই ঘোর থেকেই তোমার মধ্যে আমি আমার বাবাকে খুঁজছি। কিন্তু এসেছিস? নে, এই যে বস্তার মধ্যে
কিছু কীট পতঙ্গ আছে, এগুলোকে শেষ করে দে। পরে বুঝতে পারলাম আমি তোমার তুলতুল, তুমি আমার রুশো, তুই তুই কি করলি রুশো? আরে 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 এটা তো তুলতুল। যখন মা তোমাকে ছেড়ে চলে যায়, আমি তখন অনেক ছোট। তোমার কোনো স্মৃতি আমার মনে নেই, তবে বুঝতে শেখার পর থেকে আমি তোমার অভাবটা খুব ফিল করতাম। বিশেষ করে ছোটবেলার ফ্রেন্ডদের বাবারা যখন ওদেরকে আদর করত, আমি তোমাকে অনেক বেশি মিস করতাম। তোমাকে কাছে পাওয়া, তোমার আদর, ভালোবাসা, স্নেহ পাওয়াটা ছিল আমার প্রার্থনা জুড়ে। তোমাকে এত কাছে পাওয়ার পরও অদৃষ্ট একটা বাধা, ভয় আমাকে তোমার থেকে না দূরে সরিয়ে রেখেছে। তোমার চোখে চোখ পড়তেই আমার মনে হতো, কেন তোমাকে আমি জড়িয়ে ধরতে পারছি না, কেন বাবা বলে ডাকতে পারছি না। মায়ের মুখে তোমার কোনো গল্পই আমি কখনো শুনিনি। তোমার প্রতি মায়ের কেন এত ঘৃণা তাও আমার জানা নেই। কর্মের দায়িত্বে কৌশলে মণি ছদ্মনাম দিয়ে তোমার বাসায় ঢুকি এবং তোমার সারা জীবনে অন্যায়ের গল্প শুনি। আসলেই তো বাবা, কোনো খুনির রক্তমাখা হাতের স্পর্শ কোনো স্বাভাবিক নারী সহ্য তো করতে পারে না। খুনের বদলা তো খুন হতে পারে না বাবা। দেশে আইন আছে, তুমি বাবা আইনের আশ্রয় নিতে পারতে। শোনো বাবা, অফিস অ্যাসাইনমেন্ট করতে যেয়ে অ্যাসাইনমেন্ট নোটে আমার কলম চলছে না, আমার হাত কাঁপছে, কপাল ঘামছে, আমি লিখতে পারছি না। কার বিরুদ্ধে লিখব? তোমার বিরুদ্ধে। রিপোর্ট আমি কি করে লিখবো বাবা? শত অপরাধী হলো তুমি তো আমারই জন্মদাতা। হয়তো অ্যাসাইনমেন্ট আমি করতে পারবো না। কর্মের দায়িত্বে তোমাকে লেখা এই চিঠিটাই আমি অফিসে সাবমিট করব। বাবা, আমি রুশোকে অনেক ভালোবাসি। আগামীকাল তোমাকে জড়িয়ে ধরে আমার সারা জীবনের জমানো কান্না শেষ করে তোমার দোয়া নিয়ে রুশোর হাত ধরে আমি শহর ছেড়ে অনেক দূরে চলে যাব। ইতি।